সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা টেন্স শেখার সহজ কৌশল নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা জেনে নেই যে টেন্স কাকে বলে। আমরা জানি ক্রিয়ার কালকে টেন্স বলা হয়, এখানে আমরা সেটা মার্ক করে দিতেছি। তো দেখতে পাচ্ছেন ক্রিয়ার কালকে টেন্স বলা হয়, অর্থাৎ কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে। টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয়, যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎও হতে পারে। তো আশা করি টেন্স কাকে বলে এটি মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা উদাহরণ দেব। টেন্স সাধারণত তিন প্রকার হয়: বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। এখানে একটি সেন্টেন্সকে আমরা তিনভাবে বলতে পারি। যেমন আই ইট রাইস। আই ইট রাইস এর বাংলা করলে দাঁড়ায় যে আমি ভাত খাই। এটি বর্তমান কালকে বোঝানো হচ্ছে। আবার আমরা এটাকে আবার অন্যভাবে বলতে পারি, যেমন আই অ্যাট রাইস। এটি হচ্ছে বাংলা করলে এটার অর্থ দাঁড়ায় আমি ভাত খেয়েছিলাম, যা অতীত কালকে নির্দেশ করে। এটি পাস্ট টেন্স বলে, আর উপরেরটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখন এটাকে ফিউচারে কনভার্ট যদি করতে চাই, সেক্ষেত্রে বলতে হবে আই অ্যাট রাইস, আই উইল অ্যাট রাইস। অর্থাৎ এটি বাংলা যেটা হবে সেটি হচ্ছে আমি ভাত খাবো। এর বাংলাটা এটাকে ভবিষ্যৎকাল দ্বারা নির্দেশ করা হচ্ছে। তো এই গেল টেন্স কত প্রকার সেটি আমরা এখানে বললাম। সিম্পলি যেটা বলা যায় যে টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আর এই যে তিন প্রকার টেন্স যেটা আমি বললাম, এগুলো আবার চার ভাগে ভাগ করা যায়। এদের প্রত্যেককেই চার ভাগে ভাগ করা যায়। কিভাবে করা যায়? প্রথম হচ্ছে ইনডিফিনিট টেন্স, যা সাধারণ কালকে নির্দেশ করে। কন্টিনিউয়াস টেন্স, যা ঘটমান বা চলমান কালকে নির্দেশ করে। পারফেক্ট টেন্স, যা পুরাঘটিত কালকে নির্দেশ করে। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যা পুরাঘটিত বর্তমান কালকে নির্দেশ করে। তো এখন যে প্রেজেন্ট টেন্স, এটা আমরা কথা বলবো প্রেজেন্ট বা বর্তমান কালকে নিয়ে। এর সংজ্ঞাটা যদি আমরা বলি তাহলে সেটা হবে এরকম। সেটা আমি বলতেছি যে কোনো কাজ বর্তমান হয়ে বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরন্তন সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এইটা টেন্স কিভাবে আপনার চিনবেন বাংলায়? বাংলায় হচ্ছে এই শব্দের বাক্যের শেষে বা ক্রিয়ার শেষে যা হবে সেটা হচ্ছে এ স্বরে ও, স্বরে আ, হস্যই ও, এন, এস, আন, আই ইত্যাদি থাকবে। আর শব্দ থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার যে উপায়, সেটা হচ্ছে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফটেন বা প্রায়, খুবই, নিয়মিত, জেনারেলি, নর্মালি শব্দগুলো কোনো বাক্যে থাকলে তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে মেইন স্ট্রাকচারটা আমরা দিয়ে দিয়েছি। এখানে প্রথমে সাবজেক্ট থাকবে প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন থাকবে। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো, আমরা খুব সহজভাবে এই ব্যাপারগুলো এখানে আলাপ করতেছে। তো মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়, তবে সাবজেক্ট কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে মূল ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হবে। যে সকল ভার্বের শেষে এস 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 এক্স এক্স ওয়াই থাকে তাদের শেষে ইএস যোগ হয়। ভার্বের শেষে যদি ওয়াই এবং তার আগে যদি কনস্ট্যান্ট থাকে তবে ওয়াই এর স্থলে আই বসে এবং ই এর স্থলে আই বসে এবং শেষে ইএস যোগ হয়। ওয়াই এর আগে যদি ভাওয়াল থাকে তাহলে ওয়াই ওঠে না, তবে শেষে শুধু এস যোগ হয়। আর ভাওয়াল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি, আর বাকি যেগুলো সেগুলো কনস্ট্যান্ট বলে। এখানে আমরা এক্সাম্পল যদি আমরা দেই সেক্ষেত্রে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন হি গোস টু স্কুল, এখানে গোর আর এর সামনে ভাওয়াল আছে, ও হচ্ছে ভাওয়াল, এরপরে ইয়েস যোগ হয়েছে। যে আমরা একটু আগে যেটা বললাম যে ওয়াই এর আগে যদি ভাওয়াল থাকে ওয়াই উঠবে না,
তবে ইয়েস যোগ হবে। আর ভার্বের যে শেষে যদি ওয়াই এবং তার আগে যদি কনস্ট্যান্ট থাকে তবে ওয়াই এর স্থানে আই বসে এবং ইয়েস যোগ হবে। পাখিটি আকাশে উড়ে, দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই। এখানে যেটা ওয়াই উঠে গিয়ে ইয়েস যোগ হয়েছে, যেটা আমরা বললাম ফ্লাইস। সে প্রার্থনা করে বা হি প্রেস, এখানে ওয়াই উঠে গিয়ে এস যোগ হয়েছে, যেটা আমরা একটু আগে বললাম। তো সহজ যে কৌশল সেটি এখানে আমরা বলতেছি, সেটা হচ্ছে যদি অ্যাফার্মেটিভ বাক্য যদি হয় সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন ইত্যাদিগুলো থাকবে। আর নেগেটিভ বাক্য যদি হয় তবে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, নট, ডু নট, ডোজ, মেইন ভার্ব ইত্যাদি এক্সটেনশনগুলো থাকবে। এখানে এউভি মানে অক্সিলারি ভার্ব ইত্যাদি, যেমন অক্সিলারি ভার্ব কোনগুলো সেগুলো এখানে বলে দেওয়া আছে, এম, ইজ, এয়ার, ওয়াজ, ওয়ার ইত্যাদি। আর ইন্ট্রোগ্রেটিভ বা প্রশ্নবোধক যদি বাক্য হয় তবে ডু, ডোজ, অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। আর নেগেটিভ বাক্য হলে ডোন্ট, ডাজ নট, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন ইত্যাদি। এখানে উদাহরণ যদি দেওয়া যায় সেক্ষেত্রে সে ভাত খায়, হি এটস রাইস। এখানে অসংখ্য উদাহরণ আমরা দিয়েছি। অ্যাম নট আই ইল, আমি কি অসুস্থ নই, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ বাক্য যেমন এগুলো হবে, আমি কি ভাত খাই না, এগুলো প্রতিটা এখানে উদাহরণসহ দেওয়া হয়েছে। এখানে নোট করার মতো বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি আপনাদের বলছি, সেটা হচ্ছে অ্যাম, ইজ, এয়ার, হ্যাভ, হ্যাজ এদের পরে অন্য কোনো ভাব না থাকলে এগুলো মেইন ভাব হিসেবে ব্যবহৃত হবে, তখন এ জাতীয় বাক্যকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর হবে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, যেমন আই গো টু স্কুল, হি গোজ টু স্কুল এভরি ডে। ইউ রিড এ বুক, তুমি বই পড়ো। আবার সে প্রতিদিন রাত 10টায় ঘুমাতে যায়, হি গোজ টু বেড অ্যাট 10 PM এভরি ডে। এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো প্রায় সেম। তো এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য গঠন করার নিয়ম। তো নেগেটিভ বাক্য গঠন করার নিয়ম যেটা হচ্ছে, কোনো সাবজেক্টের পরে যদি এম, ইজ, এয়ার, ওয়াজ, শ্যাল, উইল, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শুড, মে, মাইট ইত্যাদি থাকে তবে নেগেটিভ বাক্য করার সময় এদের পরে নট বসাতে হবে। খুবই সিম্পল ব্যাপার। যেমন আই অ্যাম গুড, এটা যদি নেগেটিভ করার সময় শুধুমাত্র এই নট যে অংশটা দেখতে পাচ্ছ শুধু সেটি এখানে হাইলাইট করে দিই আমি, বসানো হয়েছে, এটা নেগেটিভ হয়ে গেছে। হাই অ্যাপ। নেক্সট একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও ভালো ক্লিয়ার হবে। তো এখানে বলা হচ্ছে যে আই হ্যাভ এ কাউ, এটা এখন যদি নেগেটিভ করা যায় তাহলে শুধুমাত্র একটি নট বসে দিলে বা নো বসে দিলে হবে। যেমন আই হ্যাভ নট এ কাউ, মানে আমার কোনো গরু নেই। অথবা এটা আরেকভাবে বলা যায়, যেমন আই হ্যাভ নো কাউ। তো যাই হোক, এখানে কেন হ্যাভের পরে নট বসলে এ থাকবে, হ্যাভের পরে নট বসালে এ থাকবে আর নো বসালে এ থাকবে না, এটা একটা নোটেবল বিষয়। এরপর আমরা দেখব যদি সাবজেক্টের পরে এম, ইজ, এয়ার, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, উড, মাইট ইত্যাদি না থাকে তাহলে এদের পরে ডোন্ট বা ডজ নট বসবে। ভার্বের পরের সাথে যদি এস বা ইয়েস থাকে সাবজেক্টের পরে ডাজ নট বসবে, তবে মূল ভার্বের সাথে এস বা ইয়েস উঠে যাবে। যেমন হি গোজ টু স্কুল, এটাকে আপনার যদি করা যায় তবে দেখা যাবে যে হি গোজ নট
গো টু স্কুল, এখানে গোসের ইয়েস উঠে গিয়ে গো হয়েছে। যেমন হি ডজ, আমরা এখানে পড়েছিলাম হি গোস টু স্কুল, আর এখানে হয়েছে হি ডজ নট গো টু স্কুল, নট বসেছে। এভাবে আরও কয়েকটা উদাহরণ দেয়া আছে। এগুলো হচ্ছে নেগেটিভ বাক্য গঠন করার যে নিয়মটা। আর এখন ইন্টারোগেটিভ বাক্য গঠন করার নিয়ম, অর্থাৎ প্রশ্নবোধক যদি বাক্য গঠন করার যে নিয়মটা, সেটা হচ্ছে সাবজেক্টের পরে যদি অ্যাম, ইজ, এয়ার, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, হ্যাভ, হ্যাড, ক্যান, কুড, শুড, মাইট থাকে, তবে ইন্টারোগেটিভ বাক্য গঠন করার সময় ওই সাবজেক্টের পূর্বে ভাব বসাতে হবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। যেমন আই অ্যাম এ গোট, এখানে জাস্ট অ্যামটা সামনে এসেছে, সাবজেক্ট পরে, তারপর ভার্ব অ্যাম আই গুড, প্রশ্নবোধক হয়ে গেছে। খুব সহজ এবং সিম্পল। এরপর সাবজেক্টের পরে যদি অ্যাম, ইজ, এয়ার, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, হ্যাভ ইত্যাদিগুলো যদি থাকে, ইত্যাদিগুলো না থাকে, তবে ইন্টারোগেটিভ বাক্য গঠন করার সময় সাবজেক্টের পূর্বে ডু, ডজ বসাতে হবে এবং বাক্যের শেষে চিহ্ন বসবে। অর্থাৎ যদি এই ইত্যাদিগুলো না থাকে, অ্যাম, ইজ, এয়ার বা ওয়ার ইত্যাদিগুলো না থাকে, সেক্ষেত্রে বাক্যের প্রথমে ডু বা ডজ বসাতে হবে। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দে রিড দ্য বুকস, তারা বই পড়ছে, এটা প্রশ্নগত করতে গেলে বাক্য সেম থাকবে, যার সামনে ডু বসার কারণে এটা প্রশ্নবোধক একটি বাক্য হয়ে গিয়েছে। খুব সুন্দর এবং সিম্পল। আবার এটা প্রায় সেম। হি গোস টু স্কুল, এখানে জাস্ট ডাজটা সামনে বসানো হয়েছে, বসার কারণে এটা সিম্পল ভাবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন হয়েছে। এটা হচ্ছে একটি গেল। এখন যদি হয় যে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য গঠন করার যে নিয়মটা, সেটা এখন দেখে নেওয়া যাক। এখানে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য গঠন করার সময় বাক্যটির আগে ইন্টারোগেটিভ বাক্যে পরিণত করতে হবে। তারপর সাবজেক্ট যদি নাউন হয় তার আগে নট বসবে, আবার সাবজেক্ট যদি প্রোনাউন হয় তারপরে নট বসবে। মনে রাখতে হবে নাউনের আগে প্রোনাউন এবং এরপরে নট বসে। যেমন আই অ্যাম গুড, অ্যাম আই নট গুড, এখানে যেটা বলা হয়েছে সাবজেক্ট যদি নাউন হয় সেক্ষেত্রে তার আগে নট বসবে। এখন আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে রাহিম রিড দ্য বুকস, এখানে যেহেতু এটা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুটোই করতে হয়েছে, সেক্ষেত্রে ডাজ নট রাহিম রিড দ্য বুকস, এই হচ্ছে ব্যাপার। তবে সাবজেক্ট নাউন বা প্রোনাউন যাই হোক না কেন, নটকে যদি সংক্ষিপ্ত কারে এম নট, ইজ নট, ডজ নট, ডোন্ট বা ডজ নট ইত্যাদি লিখে সকল ভার্বের পূর্বে বসিয়ে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য গঠন করা যায়। যেমন হি গোস টু স্কুল, এখানে জাস্ট ডাজ নট, হি গোস টু স্কুল। আবার শারিফ ইজ এ গুড বয় স্টুডেন্ট, ইজ নট শারিফ এ গুড স্টুডেন্ট। এভাবে বাক্য ইন্টারোগেটিভ পরিণত করতে হয়। তার পূর্বে নেগেটিভ অংশ করার সময় এম নট এবং ইজ নট, ডজ নট ইত্যাদি সাবজেক্টের পূর্বে বসালে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য গঠিত হবে। উপরোক্ত বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত বলে এখানে আলোচনা করা হলো। এখন আমরা দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা কি সেটা আগে আমাদের জানতে হবে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এমন, এটা হচ্ছে বর্তমানে কোনো কাজ চলছে বা ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলা শেষে যেগুলো থাকে সেগুলো তেসি, তেসো, তেসে, তেসেন ইত্যাদি ইত্যাদি। আর এর ইংলিশ মেন ভার্বটা স্ট্রাকচারটা যেটা হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপর বিভাব বা এম ইজ এয়ার নাম্বার পার্সন অনুযায়ী বসবে, আর ভাব প্লাস আইএনজি ইত্যাদি। সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুযায়ী এম ইজ এয়ার বসে এবং মূল ভাবের শেষে আইএনজি
যোগ হবে। আর এখন সাবজেক্টের পরে এম ইজ এর বসানোর সহজ নিয়ম, শুধু আই এর পরে এম বসবে নাকি বাকি বসবে, বাকি সাবজেক্টের পর যদি এক বচন হয় সেক্ষেত্রে ইজ বসবে, আর সাবজেক্টের পর আর সাবজেক্ট যদি বহু বচন হয় তাহলে এর বসবে। ইজ হচ্ছে এক বচন ভার্ব, এর হচ্ছে বহু বচন ভার্ব। মনে রাখতে হবে এক বচনের সাথে এক বচন আর বহু বচনের সাথে বহু বচন বসবে। এখানে স্ট্রাকচারগুলো দেয়া হয়েছে যে অ্যাফার্মেটিভ ভার্বের জন্য অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ইত্যাদি যে স্ট্রাকচার সেগুলো দেওয়া হয়েছে, যেমন সাবজেক্ট প্লাস এম ইজ এর ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট এম ইজ এর নট ভার্ব প্লাস আইএনজি এক্সটেনশন ইত্যাদি ইত্যাদি। এক্সাম্পল দিলে এখানে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন আমি ভাত খাইতেছি বা খাচ্ছি, এটার ইংলিশটা হচ্ছে আই এম ইটিং রাইস। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল ইত্যাদি ইত্যাদি বেশ কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে। আর এখানে নোট নিয়ার, এখানে নিয়ার ফিউচার বা নিকটতম ভবিষ্যৎ বাক্যটিতে তেসি তেসো নাই, এই বাক্যে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স দিয়ে দুভাবে করা যায়। এগুলো হচ্ছে এক্সট্রা দেওয়া হয়েছে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে অপ্রকাশিত, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর বাংলায় এটি কিভাবে চিনবেন, এর ক্রিয়া শেষে আসো, আসে, আসি ইত্যাদি থাকবে, এগুলো বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো এর মেইন স্ট্রাকচারটা আমরা দেখে নেই। এর প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর ভার্ব প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব, এর পাস্ট পার্টিসিপল আর প্লাস এক্সটেনশন। আর এখানে ভিপিপি দ্বারা যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে, আমি এখানে দেখাচ্ছি যে ভার্ব পাস্ট পার্টিসিপল। আর অন্যান্য বাক্যের সহজ স্ট্রাকচার এখানে যেটা দেখা হয়েছে, অ্যাফার্মেটিভ বাক্যের জন্য সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ বা ভিপিপি প্লাস এক্সটেনশন। ভিপিপি অর্থাৎ এটি ভার্ব পাস্ট পার্টিসিপল। এবার নেগেটিভ ভার্বের জন্য বাক্যের জন্য সাবজেক্ট হ্যাভ প্লাস হ্যাজ বা হ্যাভ নট প্লাস ভিপিপি প্লাস এক্সটেনশন। আর ইন্টারোগেটিভের জন্য হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভিপিপি প্লাস এক্সটেনশন প্লাস। আর নেগেটিভ আর ইন্টারোগেটিভ এটা এর জন্য সাবজেক্ট বা হ্যাজ নট প্লাস সাবজেক্ট ভিপিপি অর্থাৎ ভার্ব পাস্ট পার্টিসিপাল প্লাস এক্সটেনশন। আর এখন যেটা আমি কথা বলছি সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাশ বসানোর সহজ যে নিয়মটা সেটা হচ্ছে আই ও ইউ এর পরে হ্যাভ বসবে, এটা ব্যতিক্রম। বাকি সাবজেক্টে যদি এক বচন হয় সেক্ষেত্রে হ্যাজ বসবে, আর সাবজেক্ট যদি বহু বচন হয় তাহলে হ্যাভ বসবে। হ্যাজ হচ্ছে এক বচন ভার্ব আর হ্যাভ হচ্ছে বহু বচন ভার্ব। মনে রাখতে হবে এক বচনের সাথে এক বচন আর বহু বচনের সাথে বহু বচন বসবে, এই কথাটা আমরা বারবার বলে দিচ্ছি, সেটা আপনারা মনে রাখবেন। এখন কয়েকটি এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন আমি ভাত খাইয়াছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল ইত্যাদি ইত্যাদি। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ পূর্বে আরম্ভ করা হয়েছে এখনও চলছে বোঝালে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন এটা বাংলায় চেনার যে উপায়, বাংলা শেষে তেসো তেসি তেসে তেসেন সি সেন সেন স সিসেন ইত্যাদি উল্লেখ থাকে ইত্যাদি ইত্যাদি, এবং সময়ের সঙ্গে উল্লেখ থাকবে। সময়টা উল্লেখ থাকবে যেহেতু পূর্বে আরম্ভ হয়েছে এবং বর্তমানেও সেটি চলছে, এজন্য এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে স্ট্রাকচার যেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি সিন্স ফর্ম ফর এক্সটেনশন। আর অন্যান্য বাক্যের জন্য এর স্ট্রাকচারগুলো সেগুলো হচ্ছে এগুলো হবে, যেমন অ্যাফার্মেটিভ সাবজেক্টের জন্য হ্যাভ বিন হ্যাজ বিন, বাকিগুলো সব সেম থাকবে। নেগেটিভ ভাবের জন্য হ্যাভ হ্যাজ, ইন্টারোগেটিভের জন্য হ্যাভ হ্যাজ,
প্রায় সেম। আর নেগেটিভ ইন্টারোগেটিভের জন্য হ্যাজ নট ইত্যাদি ইত্যাদি। সাবজেক্টের পরে ভার্ব বিন বা হ্যাভ বিন বসানোর যে নিয়ম হচ্ছে সেটা হচ্ছে আই ও ইউ এর পরে হ্যাভ বিন বসবে। সাবজেক্ট যদি এক বচন হয় তাহলে হ্যাভ বিন, আর বহু বচন হয় সেক্ষেত্রেও হ্যাভ বিন বলবে। আর হ্যাজ বিন হচ্ছে এক বছর ভাব, আর হ্যাভ বিন হচ্ছে বহু বচন ভাব। মনে রাখতে হবে এক বচনের সঙ্গে এক বচন এবং বহু বচনের সঙ্গে বহু বচন। এটা আমরা বারবার বলে দিচ্ছি। কালারটা চেঞ্জ করে নিই। ওকে, এখন উদাহরণ দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। সেটা হচ্ছে আমি 2 দিন ধরে কাজটি করিতেছি। এর ইংলিশটা হচ্ছে আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days। ওকে, সে 2 ঘন্টা যাবৎ পড়িতেছে। হি হ্যাজ বিন রিডিং ফর 2 hours। সে সকাল থেকে পড়িতেছে। হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। সে 3 বছর যাবৎ স্কুলে পড়িতেছে। হি হ্যাজ বিন রিডিং ইন দ্য স্কুল ফর 3 years। এই হচ্ছে কয়েকটি উদাহরণ দেয়া হলো। এখানে আরও অনেক বেশি সময়ের ক্ষেত্রে বা কোনো ব্যক্তিগত ক্ষেত্রে ছেলেবেলা বা শৈশবকাল বোঝাতে ফর্ম ব্যবহৃত হয়। সব টেন্সের ক্ষেত্রে ফর্ম ব্যবহার করা যায়। আরও যদি সহজভাবে বলা যায়, বারের নাম, মাসের নাম, বারের নামগুলো যেমন স্যাটারডে, সানডে, মানডে ইত্যাদি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মর্নিং, আবার সময় 1971, আবার তারিখ ইত্যাদির আগে সিন্স বসবে। আর 1-2 ঘন্টা বা দিন এর পরে আগে ফর বসে। আর ছেলেবেলা বা শৈশব যদি হয় সেক্ষেত্রে ফরম। এখন আমরা পাস্ট টেন্স বা অতীতকাল নিয়ে আলোচনা করব। অতীতকাল কোনো কাজ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে যার ফলাফল এখন বিদ্যমান নেই তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। তো যে কাজ অতীতে শেষ হয়ে গেছে, যার কোনো ফল বর্তমানে বিদ্যমান নেই, সেটি। বাংলায় যে চেনার যে উপায় সেটা হচ্ছে বাক্যের শেষে ল, লাম, ত, তাম, তে, তেন এদের যে কোনো একটি থাকবে, যেমন করেছিল, করিয়াছিল, করিয়াছিলাম ইত্যাদি ইত্যাদি। আর ইংলিশ স্ট্রাকচারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে, পাস্ট ফর্ম থাকবে, ফর্ম মেম ভার্বের প্লাস এক্সটেনশন থাকবে। আর অন্য বাক্যের জন্য সহজ স্ট্রাকচার এখানে দেয়া হলো যে অ্যাফার্মেটিভের জন্য সাবজেক্ট প্লাস ভার্ব এর পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আর নেগেটিভ সাবজেক্ট প্লাস ডিড নট, অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। অক্সিলারি ভার্ব এখানে এটা বলে দেওয়া হয়েছে যে ওয়াজ, ওয়ার। আর ইন্টারগেটিভের জন্য ডিড বা অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস ওয়ার্ড চিহ্ন। একটা কি বলে, একটা উদাহরণ দেই। আমি ভাত খাইয়াছিলাম বা খেয়েছিলাম। আই এট রাইস। আমি স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল। এ হচ্ছে উদাহরণ। সে কাজটি করত। হি ডিড দ্য ওয়ার্ক। বেশ কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন আমার একটি গাভী ছিল। আই হ্যাড এ কাউ। এখানে নোটাবেল যে ব্যাপারটা সেটা হচ্ছে পাস ইনডিফিনিট টেন্স যুক্ত কোনো সেন্টেন্সের যদি মেইন ভার্ব না থাকে তাহলে সেখানে বি ভার্ব থাকবে, যেমন এম, ইজ, এয়ার, ওয়াজ, ওয়ার ইত্যাদি হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। যেমন আই ওয়াজ ইল মানে আমি রোগাগ্রস্ত ছিলাম। আবার হি ওয়াজ গুড ইত্যাদি। আর এখানে যেটা আর একটু নোট করা যেতে পারে সেটা হচ্ছে প্রেজেন্ট, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বাক্যের মতোই পাস্ট ইনডিফিনিট টেন্স এর বাক্যগুলো হবে, শুধু ভাবটিকে পাস্ট ফর্ম করে নিতে হবে এবং ওয়াজ এর পরে অন্য কোনো ভাব নেই, তাই ওয়াজ মেইন ভাব হিসেবে ব্যবহৃত হবে। আবার কিছু কিছু বাক্য আছে দেখতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো, কিন্তু ইংরেজিতে অনুবাদ করতে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এর নিয়ম অনুসারে। তাই এটা তখনই হবে যখন সুনির্দিষ্ট কবে বা কোন সাল বা উল্লেখ ছিল বা অতীত হয়ে গেছে। যেমন সে 1971 সালে এসএসসি পাস করেছে। হি হ্যাজ পাস
দ্য এসএসসি ইন 1971, না হয়ে হবে হি পাস দ্য এসএসসি ইন 1971। আবার সে গতকাল বাড়ি আসিয়াছে, হি হ্যাজ কাম হোম ইয়েস্টারডে, এটা হবে না, না হয়ে হবে হি কাম হোম ইয়েস্টারডে। এখানে যেটা বলা হয়েছে সেটা খোলাসা করা হয়ে গেল। এই ধরনের বাক্যগুলো রাইট ফর্ম ভাব এসে থাকে। রাইট ফর্ম ভাব যেহেতু তোমাদের সিলেবাসে আছে সেটিও পরবর্তীতে আলোচনা করা হবে, তবে আজকের ক্লাসে শুধুমাত্র টেন্স ইত্যাদি নিয়ে বিস্তৃত আলোচনা করা হচ্ছে। এখন আমরা দেখব যে পাস ইনডিফিনিট টেন্স এর নেগেটিভ ও ইন্টারগেটিভ, আবার নেগেটিভ ইন্টারগেটিভ বাক্য গঠন করার নিয়ম। সাবজেক্টের পরে যদি ওয়াজ, ওয়ার, কুল, হ্যাড, কুল, শুড, উল্ড, মাইট ইত্যাদি থাকে, তাহলে নেগেটিভ গঠন করার সময় এদের পরে নট বসবে। খুবই সিম্পল। যদি এগুলো থাকে এরপরে জাস্ট সিম্পলি নট বসাই দিবেন আপনারা। যেমন আই ওয়াজ গুড, এটা জাস্ট এর পরে নট বসানো হয়েছে। যেমন আই হ্যাড এ কাউ, এখানে জাস্ট হ্যাডের পর নট বসিয়ে দেওয়া হয়েছে। আর যদি নো বসানো হয় সেক্ষেত্রে এ থাকবে না। একটু আগে আমরা বলে দেওয়া হয়েছিল যে হ্যাডের পর নট বসালে এ থাকবে, আর যদি নো বসানো হয় তাহলে এ থাকবে না। এ হচ্ছে ব্যাপার। আর কিন্তু যদি সাবজেক্টের পর যদি ওয়াজ বা ওয়ার, হ্যাড, কুল, শুড, উল্ড, মাইট ইত্যাদি না থাকে তাহলে এর পদে ডিড নট বসাতে হবে, তখন মূল ভাবটি প্রেজেন্ট ফর্মে হবে। যেমন হি ওয়ান্ট টু স্কুল, এখন এটাকে নেগেটিভ বলা হয় হি ডিড নট গো টু স্কুল। এখানে ওয়ান্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। এখানে যেটা বলা হয়েছে যে একটু আগে যেটা বললাম যে ওয়াজ, ওয়ার, হ্যাড, কুল, মাইট ইত্যাদি যদি না থাকে, এখানে কিন্তু এগুলোর একটিও নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এজন্য এখানে হি গোর পর সেই জন্য ওয়ান্টের হির সাবজেক্টের পর ডিড নট বসানো হয়েছে, আর এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো টু স্কুল। এই হচ্ছে ব্যাপার, এটা আহামরি কোনো ব্যাপার না। আর ইউ ডিড দ্য ওয়ার্ক, এটা তো আরও সিম্পলি হি ডিড নট ডু দ্য ওয়ার্ক। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এখানে এটার ব্যাখ্যা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে হি ডিড নট ডু দ্য ওয়ার্ক। এখানে প্রথমে বাক্যের ডিড মূল ভার্ব, তাই সূত্রের ডিড নট বসানোর পরে প্রথম বাক্যের ডিড এর প্রেজেন্ট ফর্ম ডু বসানো হয়েছে। যেটা হয়েছে যে হি ডিড নট ডু দ্য ওয়ার্ক, ডিডের প্রেজেন্ট ফর্ম হয় ডু। এটাও প্রায় সেম, দে রোড এ লেটার, এখানে দের পর ডিড নট, রোটের প্রেজেন্ট ফর্ম হয় রাইট এ লেটার। প্রায় সেম, এগুলো সেম, এগুলো আর আলোচনা করার প্রয়োজন মনে করছি না। আর এটা তো একটু আগে বললাম। এবং এখন আমরা দেখব যে ইন্টারোগেটিভ বাক্য গঠন করার নিয়ম। কোনো সাবজেক্টের পর যদি ওয়াজ, ওয়ার, হ্যাড, কুল, শুড, উল্ড, মাইট ইত্যাদি থাকে তাহলে ইন্টারোগেটিভ বাক্য গঠন করার সময় সাবজেক্টের পর্বে ওই ভাব বসাতে হবে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই ওয়াজ গুড, এটাকে ইন্টারোগেটিভ করতে হলে ওয়াজটা সামনে যাবে, সাবজেক্ট পরে যাবে। এই তো জাস্ট ওয়াজটা সামনে আসার পর এটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেল। কিন্তু সাবজেক্টের পরে যদি এই ওয়াজ, ওয়ার বা শুড, কুল ইত্যাদি না থাকে সেক্ষেত্রে সাবজেক্টের পর আর পূর্বে ডিড, তাহলে সাবজেক্টের পূর্বে ডিড বসাতে হবে। আর আর যেটা হবে সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এখন একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি সেটা বলছি, যেমন এখানে আমরা কিন্তু এর একটাও দেখতে পাচ্ছি না, সাবজেক্টের পর ওয়াজ, ওয়ার, হ্যাড, কুল, শুড ইত্যাদি নেই, এখানে নেই। এখানে দে রিড দ্য বুকস, এখন এটাকে ইন্টারগেটিভ গঠন করার জন্য
এখানে ডিড বসানো হবে সামনে, ডিড বসানো হয়েছে শুধুমাত্র সামনে। আর রিডের যে প্রেজেন্ট ফর্ম রিডেই থাকে, সেজন্য এখানে আর বাকি কোনো চেঞ্জ হয়নি। কিন্তু ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হবে গো, সেজন্য এটা বসেছে। যেমন এখানে জাস্ট ডিডটা সামনে এসেছে, দেন হি ঠিকই আছে, আর প্রেজেন্ট ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। দেন এই যে সাবজেক্টটা এইভাবে বাক্যটা গঠন হয়ে গেল। এটাও প্রায় সেম। এখানে ডিড, প্রথমে ডিডটা সামনে চলে এসেছে আই, তারপর ডিডের প্রেজেন্ট ফর্ম হয় ডু দ্য ওয়ার্ক, এই হচ্ছে ব্যাপার। এখন এর আগেও আমরা এসব দেখেছি, প্রায় সেম হয়, এরপরও এগুলো আলোচনা করা হচ্ছে তোমাদের বোঝানোর সুবিধার্থে। এখন আমরা দেখব যে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য গঠন করার নিয়ম। নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য গঠন করার সময় বাক্যটিকে আগে ইন্টারোগেটিভ বাক্যে পরিণত করতে হবে, তারপর সাবজেক্ট যদি নাউন হয় নাউনের আগে নট বসবে, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় নাউনের, তাহলে যদি সাবজেক্ট যদি প্রোনাউন হয় তারপরে নট বসবে। মনে রাখবে নাউনের আগে প্রোনাউন এরপরে নট বসবে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন আই ওয়াজ গুড, এখন এটাকে যদি প্রশ্নবোধক এবং নেগেটিভ করতে হয় সেক্ষেত্রে ওয়াজটা সামনে আসবে, আসার পর এটা হবে প্রশ্নবোধক। আর এখন নেগেটিভ করতে হলে ওয়াজ আই নট গুড, এখন রহিম। এরপর আরেকটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। রহিম রিড দ্য বুকস, এখন এর রহিমের আগে ডিড, দেন নট রহিম, এটা হচ্ছে রহিম হচ্ছে প্রোনাউন। সাবজেক্ট এখানে যেটা বলছে সাবজেক্ট যদি নাউন হয় তার আগে নট বসবে, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে তারপরে নট বসবে। এই হচ্ছে ব্যাপার। এজন্য ডিড নট রহিম রিড দ্য বুকস। তবে সাবজেক্ট নাউন বা প্রোনাউন যা হোক না কেন, নটকে যদি সংক্ষিপ্তকারে অর্থাৎ ইত্যাদিভাবে লেখা হয়, ওয়াজ নট, ওয়ার নট, ডিড নট, সাবজেক্ট লিখে ইত্যাদিভাবে লেখা হয়, তাহলে ইত্যাদিভাবে সকল সাবজেক্টের পূর্বে নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য গঠন করা যায়। এখানে উদাহরণগুলো দেখলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন হি ওয়েন্ট টু স্কুল, এখন এটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে ডিড নট হি গো টু স্কুল, শরীফ ওয়াজ এ গুড, এখন এটাকে নেগেটিভভাবে করলে এখানে ওয়াজ নট শরীফ এ গুড স্টুডেন্ট। খুবই সুন্দরভাবে এখানে এই ব্যাপারটা আলোচনা করা হলো। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা নিয়ে কথা বলবো। অর্থাৎ অতীতকালে যদি কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলায় ক্রিয়া শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন ইত্যাদি থাকে। আর এটির হচ্ছে স্ট্রাকচারটা যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি এক্সটেনশন বা বাড়তি অংশগুলো থাকবে। সাবজেক্ট পর প্রেজেন্ট ও নাম্বার অনুসারে ওয়াজ, ওয়ার ইত্যাদি বসে ভার্বের শেষে আইএনজি যোগ হবে। এখানে স্ট্রাকচারটা সব ঠিক থাকবে সাবজেক্ট, অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইত্যাদির ক্ষেত্রে, শুধু এই ওয়াজ, ওয়ার ইত্যাদি জায়গায় জাস্ট কিছু কিছু চেঞ্জ হবে। যেমন হ্যাবোধক এর ক্ষেত্রে ওয়াজ, ওয়ার থাকবে, আর নেগেটিভের ক্ষেত্রে এটা জাস্ট নট বসিয়ে নেগেটিভ করে নিতে হবে। সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এই ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক কোশ্চেনের ক্ষেত্রে প্লাস সেম হবে, প্রথমে থাকবে ওয়াজ, ওয়ার প্লাস সাবজেক্ট, এটা করে আপনাকে প্রশ্নবোধক করে নিতে হবে। আর নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রথমে ওটাই প্রশ্নবোধক করার পর তারপর নেগেটিভ করে নিয়ে এটা করে নিতে হবে, বাক্যটা গঠন করে নিতে হবে। প্রায় সেম, এর আগেও আমরা বেশ কয়েকটি জায়গায় এরকম দেখেছিলাম। যেমন একটা উদাহরণ দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। I was eating rice, he was going to school ইত্যাদি ইত্যাদি। এখন আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্স, যে অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং যেটি পরে হয়েছে সেটা সিম্পল বা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। বাংলায় এটা চেনার উপায় আছে শব্দের শেষে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ললাম, লেম ইত্যাদি
এটার এক্সটেনশন হচ্ছে বিফোর বা হোয়েন থাকলে ফার্স্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি, যেটা আমরা একটু আগে যেটা বলেছিলাম যে ভার্ব পাস্ট পার্টিসিপল ইত্যাদি। আর এক্সটেনশন প্লাস বিফোর হোয়েন প্লাস দ্বিতীয় সাবজেক্ট প্লাস ভার্ব এর পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস, আর যদি আফটার দ্যাট থাকে, আফটার অথবা দ্যাট থাকে, সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট ফার্স্ট সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের পাস্ট ফর্ম থাকবে প্লাস এক্সটেনশন প্লাস আফটার দ্যাট আবার দ্বিতীয় সাবজেক্ট প্লাস এই প্রায় সেম আগের মতন। শেষে শুধুমাত্র পাস্ট পার্টিসিপল ভার্বের থাকবে। এখানে একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন হি হ্যাড কাম ফ্রম বিফোর আই এট রাইস। আবার হি হ্যাড ডাইড বিফোর আই ওয়েন্ট স্কুল, মানে আমি স্কুল যাওয়ার পূর্বে সে মারা গেল। এখানে বেশ কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে। এখন আমরা দেখব যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতকালে কোনো কাজ বিশেষ সময়ে পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল যদি বোঝায়, সেক্ষেত্রে সেটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে। বাংলায় চেনার উপায় হচ্ছে ক্রিয়া শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, ছিল, ছিলাম ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো থাকবে। স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি এক্সটেনশন টু এন্ড, দ্বিতীয় সাবজেক্ট প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। প্রথমে যদি উদাহরণ দেওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে আই হ্যাড বিন ইটিং রাইস ওয়েন কাম। আবার উই আর প্লেয়িং বিফোর দ্য বেল রিং, আমরা ঘন্টা পূর্বে খেলতেছিলাম। এখন আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা শুরু করলাম। ফিউচার ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বোঝালে সেটিকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। ক্রিয়া শেষে বে, ব, বা, বি, বেন ইত্যাদি যে কোনো একটি উল্লেখ থাকবে। এর স্ট্রাকচার যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, এটা ভবিষ্যৎকে নির্দেশ করেছে। আর এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর সংজ্ঞাটা দেখে নেব। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এরূপ বুঝালে সেটা ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার মানে ভবিষ্যৎ, কন্টিনিউয়াস মানে চলমান, আর টেন্স মানে হচ্ছে কাল। বাংলায় চেনার উপায় হচ্ছে থাকিব, থাকিবে, থাকিবেন ইত্যাদি। স্ট্রাকচার যে হবে সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি, মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। সাবজেক্টের পর পার্সন নাম্বার অনুসারে শ্যাল বি অথবা উইল বি বসে, আর মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ পার্সন থাকলে শ্যাল বি, নাম্বার থাকলে উইল বি ইত্যাদি, এরকম আর কি বোঝানো হয়েছে। এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি বইটি পড়িতে থাকি, বা আই শ্যাল বি রিডিং দ্য বুকস। দে উইল বি প্লেয়িং ফুটবল। এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইত্যাদি পড়ব। ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে দুই বা দুটির মধ্যে যেটি আগে হবে, দুটির মধ্যে একটি আগে হবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। আর ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যেটি আগে হবে সেটা ফিউচার পারফেক্ট টেন্স, আর পরেরটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। বাংলা শেষে আ থাকিবা ইত্যাদি ইত্যাদি থাকবে। এর প্রথম স্ট্রাকচারটা সেটা হচ্ছে বিপদ যদি থাকে সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল হ্যাভ, ভার্ব এর সঙ্গে পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন প্লাস বিফোর প্লাস টু এন্ড সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন থাকবে। আর আফটার যদি থাকে প্রথম সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস আফটার প্লাস দ্বিতীয় সাবজেক্ট প্লাস শ্যাল উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন ইত্যাদিগুলো থাকবে। একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই শ্যাল হ্যাভ ডন দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কাম, মানে আমার বাবা আসার আগে আমি কাজটি
করিতে থাকিব। এই হচ্ছে সে আসার পরে আমি পড়া শেষ করব। হি কামস আফটার আই ফিনিশ মাই লেসন আফটার হি উইল হ্যাভ। এ হচ্ছে ব্যাপার। তো এভাবে মূলত টেন্স টেন্স নিয়ে আমরা শর্টকাটে আলাপ করলাম, যেটা হচ্ছে সহজে টেন্সটা শেখার বা বোঝার উপায়। আর টেন্স হচ্ছে প্রতিদিনের একটি চর্চার বিষয়। একটি ক্লাস থেকে আপনার টেন্স শেখা বা বোঝা খুবই দুরূহ, তবু আমরা সিম্পলভাবে এই টেন্স শেখার কৌশলগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা শেখার সময় ভিডিওটা পজ করে করে তোমরা দেখবে, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে।